এমন যদি কেউ থাকো তাহলে রেগুলার আমার এই ক্লাসটা সামনে আসলে এভাবে তুলে না দিয়ে একটা লাইক দিবা অথবা সাবস্ক্রাইব করা বা ফলো করা যাই করো না কেন করে সাথে লেগে থাকো এবং রেগুলার এই 5-10 মিনিট 15-20 মিনিটের যে ক্লাসগুলো আমি দিতেছি মনোযোগ সহকারে করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবা যে দিন শেষে পরিশেষে আমরা বড় একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, তাহলে কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। অনেকদিন পরে আবারও আসলাম তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য। তবে এই ডিস্টার্বটা তখনই কাজে লাগবে যখন তোমরা এই ক্লাসগুলো রেগুলার দেখতে থাকবা। ঠিক আছে, দেখো আজকে তোমাদের সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আর্লি ইংলিশ বেসিক গ্রামার কোর্স 2025 2025 সালের মধ্যে যে কেউ তোমরা যদি চাও ক্লাস 6 to 10 পর্যন্ত এই টাইপের স্টুডেন্ট যারা আসো, তোমরা যদি চাও যে আমি এই 25 সালের মধ্যে আমার ইংলিশটাকে একটু ইমপ্রুভ করব, আমি ইংলিশে একটু কথা বলা শিখবো, আমি ইংলিশে একটু ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, আমি ইংলিশে বিভিন্ন টপিকগুলো সলভ করা শিখবো, আমি ইংলিশে কি কথা বলা শিখবো এবং ইংলিশের যে মিনিং গুলো আছে আমি যেন শুদ্ধভাবে রিডিং করে মিনিং গুলো করতে পারি। একটা সেন্টেন্স ইংলিশে পড়লাম ওইটার জন্য অর্থটা আমি বুঝতে পারি না। বাড়াই আগেই বলছিলাম যে এই যে বেসিক নিয়ে শুরু হবে, বুঝছো? যাদের বেসিকে সমস্যা, ইংলিশের মধ্যে বেসিক সমস্যাটা অনেক থাকে, আমরা এই বেসিক সমস্যাগুলো ক্লিয়ার করব। তারপর দেখবো আমরা ধীরে ধীরে বড় বড় যে ধাপগুলো আছে ইংলিশের ভাষাটা শেখার জন্য এগুলো আমরা শর্ট আউট করার চেষ্টা করব, দেখি পারি কি না। দেখো যখনই আমরা আরেকটা কথা, আমরা ইংলিশ শিখতে গেলে আমাদের আগে রাইট মেথডটা জানতে হবে যে ইংলিশে আমি কোন দিক দিয়ে আগাইলে, যেমন আমাদের সামনে অনেকগুলো রাস্তা থাকে। ঠিক আছে, এখন একটা রাস্তার সামনে একটা ব্রিজ আছে, আরেকটা রাস্তার সামনে মনে করো যে একটা খাল আছে, আর একটা রাস্তার সামনে কোনো সোজা পথ, কোনো খাল ব্রিজ নাই। তো আমরা তিনটা রাস্তার মধ্যে কিন্তু আমরা সোজা পথটা চয়েস করব। তো এইরকম যে ইংলিশ শেখার যে মেথডটা আছে কিভাবে শিখবো এই বিষয়ে আমাদেরকে ধারণা রাখা উচিত। তো আমরা এই সম্পর্কে একটু আলোচনা করে আমরা আমাদের পড়ালেখার মধ্যে ঢুকে যাবো ইনশাআল্লাহ। দেখো আমি তোমাদেরকে যদি বলি যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কি আগে লিখলাম আমি ইংলিশ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ, GUAGE, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, ইংলিশ একটা ভাষা। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি এরকম ইংলিশ একটা ভাষা। এই ইংলিশ ভাষাকে আমরা যদি ইমপ্রুভ করতে চাই প্রথমে আমাদের লেটার দিয়ে শুরু করতে হবে। কারণ দেখো ইংলিশ শেখার দুইটা টার্ম আছে, ঠিক আছে? আমরা যেমন বাংলা শিখছি কিভাবে, আমরা বাংলা ভাষাভাষী পরিবেশের মধ্যে বড় হয়েছি এবং আমাদের আশপাশের বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন শব্দ শুনতে শুনতে আমরা বাংলা ভাষাভাষী হয়ে গেছি। তেমনি তুমি যাও এখন এই UK, US এই টাইপের কোনো কান্ট্রিতে যাও, গিয়ে 2-3 বছর বা 4 বছর স্টে করো, ওখানে থাকো, তারপর দেখবা যে তুমি ইংলিশ বলতে পারতেছো। ঠিক আছে, এবং সচরাচর ভাবে তাদের সঙ্গে তুমি কমিউনিকেশন করতে পারতেছো। ঠিক আছে, ভাষার প্রধান উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন করা। তাহলে আর একটা মেথড আছে, যেহেতু আমরা যাইতে পারতেছি না ওই জায়গাগুলোতে, সুতরাং আমাদের কিছু মেথড অ্যাপ্লাই করে করে আমাদের এই ভাষাটা আয়ত্ত করতে হবে। যে কোনো ভাষায় আমরা আয়ত্ত করতে যাই সর্বপ্রথম আমাদের লাগবে লেটার। কি লাগবে? লেটার। লেটার, তারপরে কি লাগবে? আমরা জানি লেটারের পরে একটা বিশেষ ইয়ে আছে, সেটা হচ্ছে সিলেবল, SYALL, সিলেবল, LLABLE, সিলেবল। তো সিলেবল কি? সিলেবল হচ্ছে শব্দখণ্ড, শব্দখণ্ড। দেখো তাহলে লেটার মানে তো বর্ণ আমরা জানি, তাই না? বর্ণের পরে আমরা ডিরেক্ট অনেক সময় যাই ওয়ার্ডের মধ্যে, এই যে এই ভুলটা আমরা করব না। লেটার হচ্ছে বর্ণ, বর্ণের পরে যে আমাদের ওয়ার্ড শব্দের অর্থ শব্দ। তো আমরা তার আগে সিলেবলটা একটু জানবো, কারণ কি একাধিক সিলেবল মিলিয়েও অনেক সময় ওয়ার্ড তৈরি হয়। ঠিক আছে, তাহলে এর পরের ধাপটা হচ্ছে ওয়ার্ড। যাই হোক, ওয়ার্ড মানে আমাদের শব্দ। ঠিক আছে, ওয়ার্ড মানে শব্দ। তারপরে ওয়ার্ডের পরে আমরা কি জানবো? ওয়ার্ডের পরে আমরা জানবো ফ্রেজ। ওয়ার্ডের পরে ফ্রেজ, FRASE, ফ্রেজ। তারপরে আমরা জানবো ক্লোজ, CLAUSE, ক্লোজ। তারপর আমরা কি জানবো? ক্লোজ। দেন আমি ক্লোজের পরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সেন্টেন্স, এবং বিভিন্ন সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্স। শোনো, তাহলে আমরা প্রথমে লেটার জানতেছি, লেটারের পরে সিলেবল, সিলেবলের পরে ওয়ার্ড, ওয়ার্ডের পরে ফ্রেজ, ক্লোজ, দেন সেন্টেন্স। তো আমরা সকলেই প্রায় সিলেবলটা অনেকেই জানি অনেকে জানি না। তো এখন জানলাম সিলেবল কি, শব্দখণ্ড। যেমন মেইনটেইন, কি মেইনটেইন, MAINTAIN,
TAIN, মেইনটেইন। এখানে দুইটা সিলেবল আছে, একটা দুইটা। আমাদের শব্দখণ্ড বলতে একটা শব্দ উচ্চারণ করতে আমাদের কয়বার থামতে হয়, দেখো মেইনটেইন, মেইনটেইন দুইবার থামছি, ঠিক আছে। তারপর দেখো আমরা বললাম যে ট্রাই, ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা, ট্রাই একবার থামছি, শুধু একবারে হয়ে যাচ্ছে, ট্রাই শেষ। তারপরে ট্রাই, হ্যাঁ ট্রাই, তারপরে মেইনটেইন, তারপরে আমাদের আর কি থাকতেছে, তারপরে আমরা যদি লিখি কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। তারপরে আমি বলতেছি ইন্ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট। এদিকে দেখো আমি এই শব্দটার মধ্যে কবে থামছি, ইনডিপেন্ডেন্ট, তার মানে আমরা এখানে বুঝতে পারলাম। তারপরে আরেকটা যদি লিখি কন্টিনিউ, CONTI, কন্টিনিউ, কন্টিনিউ। তার মানে এখান থেকে আমরা কিছু বুঝতে পারতেছি যে সিলেবল বিভিন্ন প্রকারের হইতে পারে, তাই না। যেমন মেইনটেইনের মধ্যে সিলেবল দুইটা, ট্রাই এর মধ্যে সিলেবল একটা, কন্টিনিউ তিনটা সিলেবল, কন্টিনিউ এর মধ্যে তিনটা সিলেবল। কন্টিনিউ মানে চালিত রাখা, চালিত রাখা, চলতে থাকা। তারপর ট্রাই মানে চেষ্টা করা, মেইনটেইন মানে ধরে রাখা, কান্ট্রি মানে দেশ, কান্ট্রির মধ্যে আমরা দেখলাম দুইটা সিলেবল, কাউন্ট্রি, কাউন্ট্রি, তাহলে দুইটা সিলেবল। তারপর আমরা ইন্ডিপেন্ডেন্টের মধ্যে দেখলাম চারটা সিলেবল, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, এর মধ্যে আমরা চারটা সিলেবল দেখলাম, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বলতে পারবো যে সিলেবল চার প্রকার, যদি একটা থাকে তাকে বলা হবে মনোসিলেবল, মনোসিলেবল। দুইটা থাকলে আমরা বলবো ডাই সিলেবল, ডাই মানে দুই, মনো মানে এক, ট্রাই মানে তিন, ঠিক আছে। তাহলে দেখো আমি বলতেছি মনো সিলেবল মানে, তোমরা একটু ভিডিওগুলো পজ করবা, আমার এই কথাগুলো লিখে নিবা যে সিলেবল চার প্রকারের কি কি হতে পারে, মনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল, ঠিক আছে। মনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল। পলি শব্দের অর্থ অনেক, পলি শব্দের অর্থ অনেক। তাহলে মনো সিলেবল একটা ওয়ার্ড একটাই সিলেবল, তাহলে মনো সিলেবল। একটা ওয়ার্ড দুইটা সিলেবল, ডাই সিলেবল, ডাই সিলেবলিক ওয়ার্ড বলা হয় এদেরকে, তা কি বলা হয়, ডাই সিলেবলিক ওয়ার্ড। তারপরে দেখো কন্টিনিউ তিনটা সিলেবল, তার মানে ট্রাই সিলেবলিক ওয়ার্ড। তার মানে আমরা কি বললাম, মনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, এবং এই যে কান্ট্রির মধ্যেও ডাই সিলেবল দুইটা সিলেবল, কাউন্ট্রি। তারপরে আমাদের আসতেছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এর মধ্যে আমরা চারটা সিলেবল পাইলাম। তাহলে এটা হচ্ছে পলি সিলেবল, তিনটার অধিক হলে তাদেরকে বলবো আমরা পলি, কি বলবো, পলি সিলেবল, ঠিক আছে। তাহলে আমরা সিলেবল সম্পর্কে ধারণা অর্জন করলাম, সিলেবল চার প্রকার, মনো, ডাই, ট্রাই, পলি সিলেবল, মনো, ডাই, ট্রাই, পলি, চারটা সিলেবল শেষ। তাহলে এরপরে আমাদের তো এই শব্দ গঠন হলো, আমি তোমাদের দেখাই দিলাম শব্দ। তারপরে আসতেছি ফ্রেজ। শোনো, ফ্রেজ অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ, কি বললাম, একাধিক শব্দ। ফ্রেজ কি, একাধিক শব্দ। তাহলে আমি লিখলাম ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ। এই দুটো টার্মের সম্পর্কে তোমরা হয়তো কম জানো, অনেকে জানো অনেকে জানো না। ফ্রেজ আর ক্লোজ এই দুইটা টার্ম, ঠিক আছে। একাধিক শব্দ, একাধিক শব্দ, একাধিক শব্দ। এই ক্লোজও হচ্ছে একাধিক শব্দ, একাধিক, একাধিক শব্দ, একাধিক শব্দ। একাধিক শব্দই মানে বাক্যের অংশ। আমরা ফ্রেজকেও বাক্যাংশ বলতে পারবো, ক্লোজকেও বাক্যাংশ বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমি সুন্দরভাবে এটাকে বললাম একাধিক শব্দ। আগে কি বললাম, যে একাধিক শব্দ। তাহলে একাধিক শব্দ যদি থাকে, তার মধ্যে যদি কোনো ফাইনিট ভার্ব না থাকে, কি ভার্ব, ফাইনিট ভার্ব। ভার্ব অনেক প্রকারের আছে, তার মধ্যে একটা হচ্ছে ফাইনিট ভার্ব, যে ভার্বের কর্ম থাকে, যে ভার্বের কর্ম থাকে। কর্ম কি, অবজেক্ট, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ফাইনিট ভার্ব, ঠিক আছে। তাহলে দেখো যে ভার্বের অবজেক্ট থাকে, তার মানে অনেক অনেক ক্ষেত্রে অবজেক্ট থাকেই না, ঠিক আছে। আমরা যে জেনারেলি বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ভুল কথা। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এইটা সঠিক কথা। এক্সটেনশন তিন প্রকারের, এক্সটেনশন তিন প্রকারের, একটা হচ্ছে অবজেক্ট, একটা কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অ্যাডভার্ব। কথা বোঝা গেছে। তাহলে দেখো, তাহলে ফ্রেজ একাধিক শব্দ, এতে কোনো ফাইনিট ভার্ব থাকে না, ফাইনিট, ফাইনিট ভার্ব নেই, ঠিক আছে। আমরা ফাইনিট ভার্ব কি এটা বুঝবো, এটা বুঝবো হয়তো নেক্সট ক্লাসে আমি তোমাদের এই বিষয়গুলো পড়াবো, ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে হবে। দেখো তারপরে ক্লোজ বললাম কি, ফাইনিট ভার্ব একটা থাকবে, ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব থাকবে, থাকবে, আচ্ছা। তাহলে ফাইনিট ভার্ব একটা নেই, একটা ফাইনিট ভার্ব থাকবে, মানে একাধিক শব্দ আছে, কোনো ভার্ব নেই, মানে মূল ভার্বটা নেই, ফাইনিট ভার্বটা নেই। কথা বুঝছো। তাহলে তাকে বলা হবে কি,
একাধিক শব্দ। আর কি ক্লোজ, ক্লোজটা কি একাধিক শব্দ, ফাইনাইট ভার্ব থাকবে, এর ক্ষেত্রে ভার্ব থাকবে। তারপর বললাম সেন্টেন্স, সেন্টেন্স কি আমরা সবাই জানি, সেন্টেন্স হচ্ছে বাক্য। এবং এবার যখন আমি আসলাম সেন্টেন্স মানে বাক্য লিখে দিলাম, হ্যাঁ সেন্টেন্স মানে বাক্য। আচ্ছা, এই যে সিকোয়েন্সটা আমরা পড়লাম, এই বাক্য যদি একাধিক বাক্যের মাধ্যমে আমরা কথাবার্তা বলি, যেমন একাধিক বাক্যের মধ্যে কিভাবে কথাবার্তা বলি বলতো দেখি, আমরা যে প্যারাগ্রাফ বলি, বলি না, আমি তোমাদের সাথে যে কথা বলতেছি, পর পর কথা বলতেছি, একাধিক সেন্টেন্স বলতেছি, সেন্টেন্স একটার পরে একটা সেন্টেন্স বলতেছি, কথা বুঝছো? আচ্ছা, এদিকে একটু মনোযোগ দাও। ইংলিশে শিখতে গেলে আমাদের লেটার, সিলেবল, ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ, সেন্টেন্স প্রত্যেকটা নিয়ে আমি সংক্ষিপ্ত একটা করে আলোচনা দিলাম। এই বিষয়গুলো নিয়ে আমাদের জানতে হবে এবং এগুলোর বিষয়ে ডিটেলস অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা জানবো। তো আমরা শেষ পর্যন্ত সেন্টেন্সে আসলাম। এবার সেন্টেন্স সম্পর্কে একটু কথা বলবো, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। দেখি সেন্টেন্স সম্পর্কে আমি একটু কথা বলবো। তাহলে সেন্টেন্স, আমাদের মূল কাজ কাকে নিয়ে বলো তো দেখি, কমেন্টে বলে দিও। হ্যাঁ, আমাদের মূল কাজ কাকে নিয়ে? আমাদের মূল কাজ সেন্টেন্সকে নিয়ে। আমাদের মূল কাজ কাকে নিয়ে? আমাদের মূল কাজ সেন্টেন্সকে নিয়ে। দেখো, আমরা যদি সেন্টেন্স মেকিং করতে পারি, সেন্টেন্স মেকিং করতে পারি, তাহলে আমাদেরকে আটকাইতে পারবে না কেউ, ঠিক আছে? এবং সেন্টেন্সের মিনিং করতে পারি, তাহলে কেউ আটকাইতে পারবে না। দেখো, সেন্টেন্স মেকিং হয়, সেন্টেন্স একটা সেন্টেন্স, SENTENCE, যারা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আসো, তারা এই যে বানানগুলোর প্রতিও লক্ষ্য দিবা। কারণ তোমরা, আমি জানি তোমরা এই বানানগুলো লক্ষ্য করো না এবং লেখার সময় অনেক ভুল করো, তোমরা এই জায়গায় বানানগুলোর প্রতি লক্ষ্য করবা। আর যারা 9 10-এ আসো, অলরেডি তোমরা এই বানানগুলোর সাথে অভ্যস্ত আসো, ঠিক আছে, একটু না একটু হলেও পড়ছো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে সকলেই বানানগুলোর প্রতি খুবই লক্ষ্য দিবা। কারণ আমরা একটা শুরু থেকেই শুরু করতেছি একটা যাত্রা, যেখানে আমরা ডেডিকেটেড ভাবে সুন্দরভাবে থাকবো এবং প্রতিটা ক্লাসগুলো যদি আমরা করি, তাহলে ক্লাসগুলো থেকে আমরা ফল পাবো এবং একটা বড় ধরনের আউটপুট পাবো এক সময়, ঠিক আছে? এই অঙ্গীকার আমি দিতে পারবো, তোমরা যদি আমার সাথে থাকো, তোমাদেরকে নিয়ে অঙ্গীকারটা আমি দিতে পারবো, ঠিক আছে? এদিকে দেখো, তাহলে সেন্টেন্সকে আমরা, সেন্টেন্স গঠন করার সময় আমরা সেন্টেন্সের মধ্যে প্রথমে পাই যাকে, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বাংলায় কে বলা হয়? কর্তা, ঠিক আছে, কর্তা। তারপরে আমরা পাচ্ছি কি, সাবজেক্টের পরে কি পাচ্ছি? ভার্ব। ভার্ব, ভার্বের পরে পাচ্ছি, ভার্ব হচ্ছে ক্রিয়া, হ্যাঁ ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়া। এবং তারপরে আমি কি পাচ্ছি? এই যে বলো দেখি, তারপরে কি পাচ্ছি? অবজেক্ট পাচ্ছি, তাই না? অবজেক্ট, অবজেক্ট। এই কথাটা ভুল, আমরা ভুল করে আসতেছি, বুঝছো? এটা আমরা অবজেক্ট না, এটাকে আমরা বলবো এক্সটেনশন। এটাকে কি বলবো? এক্সটেনশন, এক্সটেনশন, এক্সট্রা কিছু, হ্যাঁ এক্সটেনশন, TION, এক্সটেনশন। তাহলে একটু খেয়াল রাখো, এক্সটেনশনের 3টা প্রকার ভেদ আছে, আমি বললাম একটু আগে, এক্সটেনশনের 3টা প্রকার ভেদ আছে। আমি এই বিষয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দেব, তখন তোমরা বুঝতে পারবা। আপাতত জেনে রাখো, এক্সটেনশনের 3টা প্রকার ভেদ আছে, তার মধ্যে অবজেক্ট একটা, একটা হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এই যে আমরা যেখানে অবজেক্ট বলতেছি, অর্থাৎ এক্সটেনশনের জায়গায় 3টা বস্তু বসতে পারে, 3টা বিষয় বসতে পারে। একটা হচ্ছে অবজেক্ট, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট, আরেকটা কি? অ্যাডভার্ব। এই কথাটা মাথায় রাখতে হবে, আমরা ডিরেক্ট ওটাকে অবজেক্ট বলতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি বললাম এক্সটেনশন, তাই না? তাহলে আমরা অবজেক্ট, এটা নয়, অবজেক্ট কাটা দিয়ে দিলাম, থাকবে কি? এক্সটেনশন। আচ্ছা দেখো, তাহলে আমি এবার বলবো যে আমি প্রথমে লিখলাম, এখন শোনো, যা লিখতেছি সব, যে টেন্স যদি কল্পনা করো, সব প্রেজেন্টে লিখতেছি, ঠিক আছে, মানে বর্তমান কালে লিখতেছি। তারপর টেন্সের আলোচনায় গিয়ে এগুলোকে আবার আমরা পাস্টে রূপান্তরিত করব, এগুলোকে আমরা ফিউচারে গিয়ে ফিউচারে রূপান্তরিত করব, ঠিক আছে? একটু দেখো এদিকে, তাহলে সেন্টেন্সকে আমরা সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন বলতেছি। এবং এই প্রথমে আমরা আমাদের সামনে আছে কি? সাবজেক্ট। এখন সাবজেক্টের কাহিনী হবে, সাবজেক্টের স্থানে যে 2টা বিষয় লক্ষ্য করতে হয়, সাবজেক্টের স্থানে 2টা বিষয়, একটা হচ্ছে পার্সন, মানে পার্সন মানে তো ব্যক্তি, এই পার্সন মানে তো সাবজেক্ট স্থানে বসবে, কারণ কর্তা কে হবে? ব্যক্তি তো কর্তা হবে, এই কর্তা কে হবে? ব্যক্তি কর্তা হবে, ঠিক আছে? তাহলে দেখো, পার্সন প্লাস কি? নাম্বার, বুঝছো? এই 2টা জিনিস, নাম, সরি, নাম, নাম্বার, এখন বলতে পারো নাম্বার। তাহলে এই 2টা জিনিস, তাহলে পার্সন, পার্সন হচ্ছে ব্যক্তি, ব্যক্তি যা সাবজেক্টে বসবে, এবং এই ব্যক্তির নাম্বার গুলো কি কি হবে? যেমন সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। আচ্ছা, আমি লিখে দিলাম, নাম্বার মানে সংখ্যা বা বচন, সংখ্যা, সংখ্যা বা বচন। তাহলে আমাদের যে সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে, এই ভার্বটা কোন ধরনের ভার্ব হবে, ভার্বটা কেমন দেখতে হবে, ভার্বটা কি ধরনের দেখতে হবে, এই সব কিছু ম্যাটার করবে কোন জায়গায় গিয়ে?
এই সব কিছু ম্যাটার করবে এই যে সাবজেক্টের উপরে। সাবজেক্টের কোন দুইটা জিনিসের উপরে? পার্সন এবং নাম্বার, এই জিনিসটা মাথায় রাখতে হবে, পার্সন এবং নাম্বার। এবার আসো আমি ভার্বে চলে আসলাম। এখন ভার্বের আগে ভার্ব দুই প্রকারের, ভার্ব কয় প্রকারের হয়? ভার্ব দুই প্রকারের হয়, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বুঝছো? তাহলে মেইন ভার্ব কোনটা? যেটা একদম মেইন বসে থাকে। মনে করো যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাইতেছি, কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে অ্যামও একটা ভার্ব, আবার কি গোয়িং ও একটা ভার্ব বা গো একটা ভার্ব। তাহলে প্রথম সেন্টেন্সে আই গো টু স্কুল, এখানে গো মেইন ভার্ব। পরের সেন্টেন্সে আই এম গোয়িং টু স্কুল, এমটা হচ্ছে আই তো সাবজেক্ট গেল, এমটা হচ্ছে কি? এমটা হচ্ছে তোমাদের, এমটা কি? এমটা বললাম যে হলো অক্সিলারি ভার্ব। এমটা অক্সিলারি ভার্ব, যার বাংলা মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। এগুলো আমরা কম বেশি জানি, সাহায্যকারী ভার্ব। এবং তারপরে যে বিষয়টা বসতেছে, কি বসতেছে বলো তো দেখি? মেইন ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব বসতেছে। তার মানে সাহায্যকারী ভার্ব আগে বসবে, তারপরে মেইন ভার্ব বসবে। তার মানে এমন কি অনেক 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 সেন্টেন্স আছে যেখানে সাহায্যকারী ভার্বের প্রয়োজন নাই, এবং অনেক অনেক সেন্টেন্স আছে যেখানে সাহায্যকারী ভার্ব দরকার। ঠিক আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটে আমাদের সাহায্যকারী ভার্বের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আমি বললাম ভার্ব, ভার্ব দুই প্রকার হতে পারে। একটা কি? ভার্ব মানে ক্রিয়া, ভার্ব মানে কি? ক্রিয়া। দুই প্রকার হতে পারে, দুই প্রকার হতে পারে। আমি এখানে লিখে দিচ্ছি দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব, এই কি লাগালাগি করে লিখলাম, মেইন ভার্ব। আরেকটা কি? অক্সিলারি ভার্ব, AUXILIARY, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে মেইন ভার্ব হতে পারে, আরেকটা অক্সিলারি ভার্ব হতে পারে, তাই না? তাহলে আমি এবার সেন্টেন্স লিখতেছি, দেখো আমি লিখতেছি আই আই গো টু দা প্লে গ্রাউন্ড, GROUND। একটু বোঝার চেষ্টা করো। তাহলে আইটা কি? ব্যক্তি, আইটা কি? ব্যক্তি, এই যে কর্তা সাবজেক্ট, গোটা হচ্ছে ভার্ব, আর টু প্লে দা, টু দা প্লে গ্রাউন্ড পুরাটা হচ্ছে আমার কি? এখানে এক্সটেনশন। আমি আগে বললাম এক্সটেনশন, এক্সটেনশন। ঠিক আছে, এক্সটেনশন। এখন কোন প্রকারের এক্সটেনশন এটা আমরা পরবর্তী ক্লাসে বুঝতে পারবো, কোন ক্লাসে কোন কোন প্রকার এক্সটেনশন। আপাতত এক্সটেনশন, কোনো কথা নেই। ঠিক আছে, এক্সটেনশন। তাহলে এখন দেখো সাবজেক্ট আই, এই যে আই এর জায়গায় কি কি বিষয়গুলো বসতে পারে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কোথায় আসলাম, আজকে কিন্তু আমি একটা সেন্টেন্সের মধ্যে আসছি। দেখো আমি ফুলফিলি একটা সেন্টেন্স লিখতে পারছি, তোমরা বিষয়টা খেয়াল রাখবা। দেখো আমি নেক্সট ক্লাস, আমি দেখো এখানে সেন্টেন্স লিখতে পারছি এবং একটুকুই লিখবো আজকের ক্লাস। এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, আর এটা কি? এক্সটেনশন। এইটুকু আমি তো এইটা ফরম্যাট নিয়ে আসতে পারতেছি, তাই না? এখন যদি সাবজেক্ট আমার পরিবর্তন হয়, সাবজেক্ট আই এর জায়গায় হি বসে, আই এর জায়গায় ইউ বসে, আই এর জায়গায় দে বসে, আই এর জায়গায় ইট বসে, আই এর জায়গায় কি বসতে পারে? পেন্স বসে, আই এর জায়গায় পেন বসে, আই এর জায়গায় মার্কার বসে, আই এর জায়গায় হোয়াইট বোর্ড বসে, আই এর জায়গায় ক্যামেরা বসে, আই এর জায়গায় মোবাইল বসে, হোয়াট এভার ইট ইজ। ওকে, যা কিছুই বসতে পারে, আমার ওইটা নিয়ে মাথা ব্যথা নাই। এখন ওইটা যে কি জিনিসটা বসলো আমার এখানে, তার পার্সনটা কি, ওই জিনিসটা যে বসছে ওটা কোন পার্সন, ওই জিনিসটা সিঙ্গুলার না প্লুরাল, এই দুইটা জিনিস আমাদের শুধু জানতে হবে। ঠিক আছে, যেমন আই লিখছি, আই কি? আই হচ্ছে ফার্স্ট পার্সন, আমি বলে দিলাম আই ফার্স্ট পার্সন। এখন তোমাদের পার্সন পড়াই নেই, তো কালকে পড়াবো, আমি তোমাদের কালকে বলে দিব, নেক্সট ক্লাসে বলে দিব, তাই না? তাহলে দেখো এখন বলতেছি আই ফার্স্ট পার্সন, আই মানে আমি একাই আছি, আমি সিঙ্গুলার। আই এর জায়গায় আমি লিখলাম হি, কি লিখলাম? হি লিখলাম, হি লিখলাম। হি মানে সে, আমি বলে দিলাম যে এটা থার্ড পার্সন, কেন থার্ড পার্সন কালকে বোঝাবো। ঠিক আছে, আর হিটা কি? হি মানে সে একজন, তাহলে কি? হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তারপরে এদিকে আসো, হি এর জায়গায় বসালাম দে, হি এর জায়গায় বসালাম দে, দে। এবার কি বললাম? দেও থার্ড পার্সন, আমি বলে দিলাম কেন, পড়াবো পরে। তারপরে দেখো এখন দেটা যেহেতু থার্ড পার্সন, এখন দে মানে কি? তারা কি একজন দুজন হয়? তারা তো অনেকজন হইতে পারে, তাই না? অনেকজন হইতে পারে। তার মানে আমরা বললাম তারা বলতে কিন্তু একজন না, অন্তত একজন না, একের অধিক জন। তাহলে আমি বলতেছি এটা হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল মানে বহু 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 বচন, সিঙ্গুলার মানে এক বচন। বুঝছো? একটা হইলে সিঙ্গুলার, একের অধিক হইলেই প্লুরাল। তাহলে দেখো, তাহলে আমি বলতেছি দে হচ্ছে সাবজেক্টের জায়গায় বসাইছি। এখন দে কি? আমি দুইটা জিনিস গণনা করবো, এই পার্সন হিসেবে কোন পার্সন, নাম্বার হিসেবে কোন পার্সন। আশা করি তোমরা লেগে থাকো। ক্লাসগুলো বেশি বড় করব না, কারণ বেশি বড় ক্লাসগুলো ভালো লাগে না, বুঝছো?
যদি আমি 30 মিনিটের একটা ক্লাস দিই, তোমরা দেখেই বলবা যে 30 মিনিটের একটা ক্লাস, বাপরে বাপ এত বড় ক্লাস, এতক্ষণ এই ভিডিওটা দেখবো আমি। এই জন্য দেখার মনোযোগটা হারায় যায়। এই কারণে আমি ভিডিওগুলো ছোট ছোট করে দিতেছি, তোমরা রেগুলার ভিডিওগুলো দেখতে থাকো। 10 মিনিট যাক না ভাই, ব্যয় হোক না কেন। যদি 10 দিন পরে আমি ইংলিশে একটা ভালো জিনিস শিখতে পারি, তাহলে 10 মিনিটের কিন্তু কাজ বা 10 মিনিটের ছোট ছোট পরিবর্তন জীবনে অনেক বড় পরিবর্তন এনে দেয়। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সুমন ভাইয়ের সঙ্গে বা সুমন শিক্ষা পরিবারের সঙ্গে এই কোর্সটা যে আমরা চালু করলাম আজকে তোমাদের জন্য, এইটা যেহেতু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি সবাইকেই, সবাই পাবে এটা, আমাদের ইউটিউব চ্যানেলেও পাবে, আমাদের ফেসবুক পেজেও পাবে। সুতরাং সবাই এটার সাথে একটু লেগে থাকো, যাদের যাদের এই প্রবলেম গুলো আছে, আমি বলতেছি যাদের এই প্রবলেম গুলো আছে, 6 to 10 যাদের প্রবলেম গুলো আছে, আশা করি সবারই একটু একটু প্রবলেম আছে, আমরা সর্ট আউট করার চেষ্টা করব। বেশি কথা না বলি, আজকে এখানে শেষ করতেছি। এবং আমরা কি বুঝলাম একটু সামারি দেখো, আমরা একটু জিনিস বুঝছি যে এই সাবজেক্টটা পরিবর্তন হতে পারে কিসের ভিত্তিতে, পার্সন আর নাম্বারের ভিত্তিতে। এইটা আমরা কালকে পার্সন এবং নাম্বার, দেখো আমাদের নেক্সট টার্গেট কি, পার্সন এবং নাম্বার পড়া। না পড়লে আমরা ভার্বকে নিয়ে কাজ করতে পারতেছি না, তাই না? এরপরে আমরা যখন পার্সন নাম্বার সাবজেক্ট এখানে শেষ করব, তখন ভার্বকে নিয়ে, ভার্ব কিভাবে বসতে পারে, ভার্বের রূপগুলো কি কি, কেমনে ভার্ব এটা হলে এইটা হয়, ওইটা হলে ওইটা হয়, তখন আমরা এমনিতে নিয়ে আসতে পারবো। কিন্তু রেগুলার ভিডিওগুলো দেখতে হবে। প্রথম ভিডিও আজকে এটাকে আমি দিলাম ডে 1, ডে 1। তাহলে ডে 1 থেকে শুরু করে যতটা ক্লাস হয় দেখি আমাদের শেষ করতে যতটা ক্লাস লাগবে, এক কথায় তোমাদের জন্য পুরো ফ্রি। ঠিক আছে, তাহলে এই ক্লাসগুলো জয়েন করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সুমন ভাইয়ের জন্য দোয়া রাখো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।